ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে আজকে অর্থাৎ 4 জানুয়ারিতে একটি কিন্তু এসএলএসটি জিওগ্রাফির উপরে মক ইন্টারভিউ কমপ্লিট হলো। আমাদের টোটাল 17 জন ক্যান্ডিডেট ছিল। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, মালদা, দিনাজপুর এই দিককার ক্যান্ডিডেটের সংখ্যাই কিন্তু আমাদের বেশি ছিল। তো তার সাথে সাথে আমি অবশ্যই প্রথমে লিপিকা ভৌমিক ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং তার সাথে সাথে ছিলেন রাজু দাস স্যার এবং তার সাথে সাথে আমি নিজে ছিলাম। তো ওনাদের দুজনকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই জন্য ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি একটা ক্যান্ডিডেটের টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা একটু লেন্দি আছে, একটু বড় আছে। আমরা ইচ্ছে করে একটু দীর্ঘ সময় নিয়ে কিন্তু ইন্টারভিউটা নিয়েছি, মক ইন্টারভিউটা নিয়েছি। তার সাথে সাথে তোমাদের সাথে একটা সতর্ক বার্তাও দিয়ে দিচ্ছি, তোমরা যখন ইন্টারভিউতে যাবে এতক্ষণ কিন্তু সময় কেউ পাবে না। ঠিক আছে, তোমরা ডেমোটাকে একটু ছোট করে নিয়ে যাবে। আর আমরা ইচ্ছে করে তোমাদেরকে প্রশ্ন অ্যান্সারের সেশনটা একটু দীর্ঘ সময় করেছি। এর সাথে সাথে আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই অ্যানালাইসিস করে দিয়েছি। কথা বলার মতো কথা বলা মানে স্বাভাবিক ভঙ্গি থাকছেন, আপনি একটা রোবট টাইপের কথা বলছেন, একটু স্বাভাবিক হয়ে কথা বলবেন। পড়ানোটা একদম ঠিকঠাক, ডেমো ঠিকঠাক আছে, সব ঠিক আছে, হ্যান্ড রাইটিংটা ঠিক করলে। আর এরপর আমি আরেকটা ভিডিওতে আমি আমাদের ম্যাডামের কিছু মূল্যবান বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের এগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। আর আজকে যেহেতু 4 জানুয়ারিতে আমাদের প্রথম ইন্টারভিউটা নেওয়া হলো নবম দশমের জন্য, আমরা আরেকটা ডেট করেছি, সেই ডেটটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিব। তোমরা তখন যারা মক ইন্টারভিউ দিতে চাইবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখে নাও। আসো। Good evening, ma'am. Good evening, sir. ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ হাসদা। কোথা থেকে আসছেন? আমি মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত সালারপুর গ্রাম থেকে আসছি। নিজের সম্পর্কে বলুন। ধন্যবাদ ম্যাম। আমার নাম কৃষ্ণ হাসদা। আমি মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত সালারপুর গ্রাম থেকে এসেছি। আমি 2015 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে ভূগোল বিষয়ে স্নাতক করি এবং ভূগোল বিষয়ে 2017 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতকোত্তর পাস করি। অবশেষে 2021 সালে বাণীপুর গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন থেকে বিএড কমপ্লিট করি। আমি বর্তমানে হোম টিউশনই করাই আর অবসর টাইমে ফুটবল খেলতে ভালোবাসি। আচ্ছা, আপনার ব্লকের নাম কি বললেন? বামনগোলা ব্লক। আচ্ছা, বামনগোলা ব্লকের একটু ভূপ্রকৃতি সম্পর্কে। হ্যাঁ স্যার, বামনগোলা ব্লক মালদা জেলার একটা ব্লক। এখানে ভূপ্রকৃতিগত যদি দেখি তাহলে দেখবো যে এটা বরেন্দ্র ভূমির অন্তর্গত। আর বরেন্দ্র ভূমিটা তরঙ্গায়িত। এখানে যদি দেখি এটা প্রাচীন পলি দিয়ে গঠিত, যেটা প্লিস্টোসিন হিমযুগে তৈরি হয়েছিল। আর এখানে যদি উচ্চতা দেখি তাহলে আমরা দেখতে পাবো 39 মিটার মিন সি লেভেল থেকে। ডেমো রেডি করেছি বৈপরীত্য উত্তাপ আর একটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ওকে, ওখানে আছে দেখুন। ওকে। আচ্ছা, এটা কি কাল্পনিক ক্লাসরুম ভেবে পড়াতে পারি? ওকে। গুড আফটারনুন, গুড ইভিনিং স্যার। আজকের টপিক হচ্ছে বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, আমরা এখন হচ্ছে শীতকাল। শীতকালে আমরা কুয়াশা দেখতে পাই। আর এই কুয়াশাটা কেন হয়? এটার মেনলি হচ্ছে বৈপরীত্য উত্তাপের কারণে। তাহলে আজকে আমরা শিখবো বৈপরীত্য উত্তাপটা কিভাবে সৃষ্টি হচ্ছে আর এর ফলে কি কি তৈরি হচ্ছে, কি কি অসুবিধা তৈরি হচ্ছে। আজকের পাঠ বৈপরীত্য উত্তাপ। তাহলে কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে বৈপরীত্য মানে তার উল্টো। মানে তাহলে সোজাটা কি? তাহলে সোজাটা যদি আমরা দেখি, প্রতি 1 কিলোমিটারে যদি ট্রপোস্ফিয়ারে উপরে যায় তাহলে টেম্পারেচার 1 ডিগ্রি হারে কমে যায়। এটাকে বলা হয় নর্মাল লেফট রেট বা এনভায়রনমেন্টাল লেফট রেট। আর কখনো কখনো যদি দেখি যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা হ্রাস না পায়, বেড়ে যায়, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। তাহলে এই বৈপরীত্য উত্তাপটা কোথায় বেশি পরিলক্ষিত হয়? এটা কিন্তু সব জায়গাতেই পরিলক্ষিত হতে পারে। যদি আমরা দেখি বৈপরীত্য উত্তাপ পাহাড়ি অঞ্চলে যদি এটা যদি পাহাড় হয়, এটা একটা উপত্যকা।
তাহলে রাত্রিবেলায় বায়ুটা ভারী বায়ু নিচের দিকে নেমে এসে কি হয়, এই নিচের উষ্ণ বায়ুটা উপরে উঠে যায়, আর নিচের ভারী বায়ুটা কিন্তু এই অঞ্চলে অবস্থান করে। আর এর ফলে কি তৈরি হয়, একটা মেঘ বা কি বলে মেঘের মতো তৈরি করে, বা সেটাকে কুয়াশা তৈরি করে। তো এটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। এবার বৈপরীত্য উত্তাপের যে কিছু নিয়ন্ত্রক আছে, আমরা সেটা এখন দেখব। আচ্ছা, নিয়ন্ত্রক তাহলে বৈপরীত্য উত্তাপ হতে গেলে 1 নম্বর লাগবে কি, শান্ত আবহাওয়া। শান্ত আবহাওয়া থাকলে কি হবে, মিক্সিং হবে না বায়ুর মধ্যে, তার ফলে কি হয়, যেটা পৃথিবী একটা আদর্শ কৃষ্ণ বস্তুর মতো, তার মানে যতটা তাপ গ্রহণ করে ততটাই রেডিয়েট করে। আর যদি বায়ুমণ্ডল শান্ত থাকে তাহলে তাপটা রেডিয়েট করে, আর তার ফলে ভূপৃষ্ঠটা শান্ত হয়, আর এই যে ভূপৃষ্ঠটা ঠান্ডা হয়, শীতল হয়ে গেলে তখন নিচের অংশটা শীতল বায়ু অবস্থান করে। শান্ত আবহাওয়া। দুই নম্বর হচ্ছে ওটা কি হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে শীতল বায়ুর আগমন। এটা যদি ভূপৃষ্ঠ হয়, এদিক দিয়ে শীতল বায়ু নিচে আসছে, উপরে উষ্ণ বায়ু আছে, যদি আগমন ঘটে তখন কি হয়, এই অঞ্চলে বৈপরীত্য উত্তাপ দেখা যায়। এটা শীতল বায়ু, এটা হচ্ছে উষ্ণ বায়ু। আমরা যদি আরো দেখি তাহলে দেখতে পাবো সুদীর্ঘ রাত। 3 নম্বর দেখব মেঘ মুক্ত আকাশ। এই কটা যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে বৈপরীত্য উত্তাপ দেখা যায়। এবার আমরা কিছু দেখব এর শ্রেণী বিভাগটা কি, কত প্রকারের শ্রেণী বিভাগ আছে। আচ্ছা, এটাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূপৃষ্ঠের সংলগ্ন বৈপরীত্য উত্তাপ, একটা হচ্ছে ঊর্ধ্বাকাশে বৈপরীত্য উত্তাপ, আরেকটা হচ্ছে সীমান্ত বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, আমরা প্রথম ভাগটা এখন দেখব যে ঠিক আছে, বসুন। বসুন। থ্যাংক ইউ। এই বৈপরীত্য উত্তাপ শীতকালে দেখা যায়, স্যার এটা যদি গ্রীষ্মকালে দেখতে পাই। এটা যদি পোল রিজিয়নে দেখি তাহলে স্যার এটা বৈপরীত্য তো সারা বছরই দেখতে পাবো, ঠান্ডা যেহেতু ভূভাগটা ঠান্ডা থাকে। হ্যাঁ, লক্ষ্য করবেন বর্ষাকালে দেখা যায় মেঘ করে এসছে, তার তার সঙ্গে সঙ্গে মানে সূর্য নেই, কিন্তু প্রচন্ড গরম লাগছে। এর main কারণ সেটা মেন কারণটা হচ্ছে যে হিটটাকে অ্যাবজর্ব করে রাখছে মেঘগুলো, আর হিটটাকে বাইরে বেরোতে দিচ্ছে না বলে মেঘ আবার প্রতিফলিত করে নিচের দিকে ডিফিউজ করে দিচ্ছে, তারপরে সে গরমটা লাগে বেশি। যে প্রতিফলিত হয়ে যাচ্ছে সূর্যের হ্যাঁ কত ভাগ আসে আমাদের পৃথিবীতে? ম্যাডাম, 100 ভাগ যদি আমরা ধরি তাহলে 34% প্রতিফলিত হয়ে যায়। ওটাকে কি বলছে? এটাকে অ্যালবেডো বলা হয়। আর বাকি যে অংশটা আসে তাকে কি বলছে? এটাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। রশ্মিটা আসছে, সেটা ওয়েভলেন্থ কি হয়, শর্ট ওয়েভলেন্থ না লং ওয়েভলেন্থ? এটা শর্ট ওয়েভ হয় স্যার। আচ্ছা, বৈপরীত্য উত্তাপের সাথে আচ্ছা, এয়ার মাসের কি কোনো সম্পর্ক আছে? ইয়ার মাসের মানে কোনো কারণ এয়ার মাসের জন্য কি কোথাও বৈপরীত্য উত্তাপ হতে পারে? হ্যাঁ স্যার, হতে পারে।
সেটা যদি পোলার রিজনে হয়, পোলার রিজনে ইয়ার মাস ঠান্ডা হয় স্যার। আর ঠান্ডা হওয়ার যেমন ফ্রন্টোজেনেসিস যেটা বলা হয়, যদি পশ্চিমা অঞ্চল থেকে যদি পশ্চিমা বায়ু যায় আর শীতল অঞ্চল থেকে যদি মেরু বায়ু আসে, তাহলে সেই জায়গায় স্যার বৈপরীত্য উত্তাপ তৈরি হতে পারে। আচ্ছা, আমরা সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলার নাম শুনছি, হ্যাঁ স্যার। ওটা নিম্নচাপটা কেন হয়? স্যার এখানে পৃথিবীর ঘূর্ণন বেগটা বেশি, আর ঘূর্ণন বেগ বেশি হওয়ার কারণে বায়ুর চারদিকে ছিটকে যাওয়ার প্রবণতা দেখা যায়, যার কারণে ওখানে প্রেশারটা লো হয়। আচ্ছা, এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলাই, আচ্ছা। ওইখানে বায়ু কি ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায় না নিম্নমুখী? স্যার কর্কটীয় উচ্চচাপ বলে নিম্নমুখী হয় স্যার। হ্যাঁ স্যার। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম কি হবে? দক্ষিণ পশ্চিমা বায়ু। আমাদের ভারতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হ্যাঁ। শীতকালে সাধারণত বৃষ্টিপাতটা হয় না, হয় না, হ্যাঁ। কেন হয় না? স্যার এটার মেন কারণটা হচ্ছে স্যার, যেহেতু উচ্চচাপ বিরাজ করে ভারতবর্ষের মধ্যে, আর উচ্চচাপ অঞ্চলে তো সাধারণত বৃষ্টিপাত হয় না। সেটা যদি পোলার রিজনে হয় তাহলে সেক্ষেত্রে হয় স্যার, যেটা অ্যান্টি সাইক্লোনের জন্য। কিন্তু ভারতে যেহেতু ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ে, এই সময় উচ্চচাপটা বিরাজ করে, যার কারণে ভারতের পাশে তো কি আছে? হ্যাঁ স্যার, কিছু অংশে হয় যেটা প্রত্যাবর্তন মৌসুমী বায়ুর কারণে করমণ্ডল উপকূলে হয়, আর একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঞ্জাব বা হরিয়ানাতে বা উত্তর ভারতে কিছু বৃষ্টিপাত ঘটে থাকে, কিন্তু সাধারণত অল ইন্ডিয়াতে কিন্তু হয় না। বৃষ্টিপাত হয় কোন এই তামিলনাড়ু আর পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। উইন্টার সিজনে কেন বৃষ্টিপাত হয় তাহলে? হ্যাঁ স্যার, এটা মেনলি উত্তর পূর্ব যে মৌসুমী বায়ুটা প্রত্যাবর্তন হচ্ছে, মিডিলে সমুদ্র পেয়ে যাচ্ছে, আর সমুদ্র পেয়ে যাওয়ার কারণে সেখান থেকে জলীয় বাষ্প পিক করে, আর ল্যান্ড মাসের উপর দিয়ে যখন যায় তখন তো আবার ওই উচ্চচাপ পায়, তার ফলে কন্ডেনসেশন হয়ে বৃষ্টিপাতটা ঘটায়। মৌসুমী বায়ুর সাথে জিওট্রপিক বায়ুর কি সম্পর্ক আছে? জিওট্রপিক বায়ু, ম্যাডাম জিওট্রপিক বায়ুটা তো ম্যাডাম উপরে বয়, মোটামুটি 8 থেকে 9 কিলোমিটারে। যেমন জেড বায়ু হচ্ছে একটা জিওট্রপিক উইন্ড। আর জেড বায়ুর সঙ্গে যদি মৌসুমী বায়ু দেখি তাহলে পূর্বলি জেড বায়ু, আর একটা হচ্ছে ক্রান্তীয় জেড বায়ু। এবার পূর্বলি জেড বায়ু ভারত মহাসাগরে সোমালি কিংবা মাদাগাস্কার রিজনে সাবসাইড করে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, তার ফলে উচ্চচাপ স্ট্রং হয়। আর উচ্চচাপ স্ট্রং হওয়ার কারণে ভারতের দিকে নিম্নচাপ, গ্রীষ্মকালে এটা নিম্নচাপ তৈরি হয়, তখন সেই দিকে বায়ুটা ছুটে যায়, এই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তৈরি হয়। আর আশ্বিনের ঝড় আর উত্তর পূর্ব আইন বায়ু সাথে কোনো সম্পর্ক আছে? আশ্বিনের ঝড়টা সেটা মেনলি অক্টোবর আর নভেম্বর মাসের দিকে হয়ে থাকে, আশ্বিন মাসে বাংলা যদি দেখি। আর আরেকটা মৌসুমী বায়ুর সাথে তার সম্পর্ক আছে কি? হ্যাঁ স্যার, এই সময়টা তো রিট্রিটিং মনসুন, মানে উত্তর পূর্ব অবশ্যই আছে স্যার, সবে শুরু হয়। আচ্ছা, টোপোশিটে কোন কোন বিষয়গুলোকে দেখানো হয়? টোপোশিটে স্যার স্কেল দেখানো হয়। আচ্ছা স্কেল না, তো স্কেলটা থাকে, আচ্ছা, বাট আচ্ছা। টোপোশিটে কি কি প্রেজেন্ট করা হয়? আচ্ছা, ভূমির ঢাল, উচ্চতা, সাংস্কৃতিক বিষয়গুলো দেখানো হয়। প্রাকৃতিক বিষয় দেখানো হয়, আর আর সাংস্কৃতিক। প্রাকৃতিকে কি কি দেখানো হয়? ড্রেনেজ সিস্টেমটাও দেখানো হয়, আর ঢাল, বন্ধুরতা দেখানো হয়। আর সাংস্কৃতিক বিষয় কি কি? আহ এখানে কেমন ধরনের বসতি গড়ে উঠতে পারে অল্টিটিউডের বেসিসে। ট্রানজিট চার্ট জানা আছে? স্যার জানা ছিল, কিন্তু আমার মনে নাই স্যার এখন। গঙ্গা নদীর যদি দীর্ঘতম যদি দেখি তাহলে স্যার যমুনা, আর বৃহত্তম যদি দেখি স্যার পশ্চিমবঙ্গের মধ্যে দামোদর। গঙ্গার তিনটা প্রবাহ দেখা যায়। আচ্ছা কোথায় থেকে কোথায় পর্যন্ত উচ্চ প্রবাহ দেখা যায়? স্যার, উচ্চ প্রবাহ দেখা যায় স্যার বারাণসী পর্যন্ত, একদম ই থেকে স্যার গঙ্গোত্রী হিমবাহ থেকে বারাণসী পর্যন্ত উচ্চ প্রবাহ, বারাণসী থেকে স্যার এলাহাবাদ পর্যন্ত হচ্ছে মধ্য প্রবাহ, আর তারপর এলাহাবাদ থেকে একদম মোহনা পর্যন্ত সেটা নিম্ন প্রবাহ বা
নিম্নগতি বলা হয় এটা। কোন দুটি মিলিত হয়ে গঙ্গা নদী উৎপত্তি? স্যার, গঙ্গা নদী অ্যাকচুয়ালি একটা অনেকগুলো নদীর ধারা। আমরা যদি দেখি ভাগীরথী, যেটা আমরা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়, সেটা দেবপ্রয়াগে এসে এদিকে অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গঙ্গার নাম ধারণ করে। রূপনারায়ণ নদীটা কোন দুটো নদী মিলিত না? রূপনারায়ণ, শিলাবতী আর সরি ম্যাডাম, ঠিক মনে আসছে না। দ্বারকাশা। হ্যাঁ, ডিপ্রেশনের মানেটা কি ডিপ্রেশন মানে হচ্ছে ম্যাম, ভূগোলে? হ্যাঁ ম্যাডাম, সেটা একটা নিম্নচাপ তৈরি হয় ডিপ্রেশন, গভীর নিম্নচাপ তৈরি হলে সেটা ডিপ্রেশন বলা। রানাগাল ড্যাম কোন রিভারের উপরে বানানো? ভাকরা নাঙ্গল শতদ্রু নদীর উপর। এটা অ্যাকচুয়ালি ভাকরা নাঙ্গল দুটো ড্যাম আছে স্যার। ভাকরা হচ্ছে হিমাচল প্রদেশে, নাঙ্গল হচ্ছে স্যার পাঞ্জাবের। কোন ব্যারেজ থেকে জল আসে? এটা নাপতা ঝাকরি রয়েছে। ব্যারেজ আর ড্যাম এর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই স্যার। ড্যাম যদি দেখি স্যার, সেটা কংক্রিট দিয়ে সেটা আটকানো থাকে, যেমন হীরাকুদ ড্যাম। আর ব্যারেজ হচ্ছে সেটা কিছু পরিমাণ বর্ষার সময় জল রিলিজ করে দেওয়া হয়, যেমন ফারাক্কা ব্যারেজ বলা হয়। আর কিছু পার্থক্য? সরি স্যার, ঠিক মনে আসছে না। হিমবাহের পশ্চাৎ অপসারণ কাকে? হিমবাহের পশ্চাৎ অপসারণ, এটা ম্যাডাম, সেটা যদি গলে যায় হিমবাহটা, তখন সেটা আস্তে আস্তে রিট্রিট করে ভূমির ঢাল অনুসারে। কি সরি ম্যাডাম, হেড ওয়াটার ইরোশন করে উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে, এটাই মনে হয়। আচ্ছা, নোনাটকটা কোন হিমবাহে দেখা যায় সাধারণত? নুনাটক, এটা নুনাটক স্যার, এটা ওই মহাদেশীয় হিমবাহের মধ্যে দেখা যায়। আর যদি সেখানে কোনো পার্বত্য চূড়া থাকে যেটা বরফহীন, তখন সেটা নুনাটক বলা হয়। ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ডিভিশন কোনটা? গাঙ্গীয় ডিভিশন, গাঙ্গীয় সমভূমি ডিভিশন, মানে সমভূমি সমভূমি ডিভিশন। সমভূমি ডিভিশন হ্যাঁ স্যার, কয়টা ডিভিশন আছে? 5টা। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল, গাঙ্গীয় সমভূমি অঞ্চল, দক্ষিণের মালভূমি অঞ্চল, মধ্যভাগের মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল, একটা দ্বীপ অঞ্চল। আমরা গাঙ্গীয় সমভূমিটা সবচেয়ে সব থেকে বড়। ভাঙ্গার এক খাদের পার্থক্য বলুন। ভাঙ্গার আর খাদার, ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলি দিয়ে গঠিত, আর ভাবর হচ্ছে খাদার হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত। নদী গঠিত দ্বীপগুলোর মধ্যে কোনটা সব থেকে বৃহত্তম ভারতে? নদী গঠিত মাজুলি ম্যাম। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ।